একদিকে ভারতের দুই প্রতিবেশী দেশ তারা বিদ্যুৎ সংকটে ভুগছে। একজন পয়সার অভাবে কিনতে পারছে না, আর একটা দেশের তো কোনো পরিকাঠামোই নেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আমাদের ভারতবর্ষ 2024-25 সালে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে প্রায় 2701 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এই মুনাফাটা হলো প্রফিট আফটার ট্যাক্স, মানে যাকে আমরা বলি পিএটি, মানে কর পরবর্তী মুনাফা, মানে করটা দেওয়ার পরে এই মুনাফা এসেছে। কত বললাম? 2701 কোটি টাকা। যেখানে মাত্র কয়েক বছর আগের দিকেও যদি আমরা তাকাই, মানে 2013 থেকে 2014 এই যে সময়কাল, সেই সময়কালে 67,962 কোটি টাকা লোকসান হয়েছিল। অথচ এই 2024 এবং 25 সালে ইতিবাচক মুনাফা এসে গিয়েছে। আর এটা নিয়ে রীতিমতো হতচকিত হয়ে গিয়েছে আশেপাশের দেশগুলো, বিশেষ করে আমাদের পাশে যে সমস্ত ভিকমাঙ্গা দেশগুলো রয়েছে তারা হতচকিত হয়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছে না যে কিভাবে এটা সম্ভব হলো। এই খবরটি খুব ভালোভাবে করেছে আকাশবাণী। তারা দেখুন, তাদের যে নিউজ পোর্টাল রয়েছে সেখানে এই বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিয়েছে। কি লিখেছেন দেখুন তারা, ইন্ডিয়া পাওয়ার্স ডিস্ট্রিবিউশন ইউটিলিটি রেজিস্টার্ড রেকর্ড প্রফিট আরএস 2000 crore ইন 2024-25। একেবারে বিস্তারিতভাবে তারা লিখেছে, যদি ইচ্ছে হয় আপনাদের পড়ার অবশ্যই পড়বেন। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী, তার নাম হচ্ছে মনোহর লাল, তিনি বলেছেন যে এই বিতরণ খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এবং বিতরণ খাতে এতদিন পর্যন্ত যে সমস্যাগুলো ছিল, যার জন্য ক্ষতি হতো, সেই সমস্যাগুলিকে চিহ্নিতকরণ করে অতি দ্রুততার সঙ্গে সেগুলির সমাধান করা হয়েছে এবং একাধিক পদক্ষেপ গ্রহণ করার ফলে আজ ভারতবর্ষ বিদ্যুৎ বন্টন করে এত টাকা উপার্জন করতে পারছে। শ্রীলাল বলেন যে সরকার এই খাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংস্কার যে থেমে গিয়েছে তা নয়, প্রতিদিন নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে এই সংস্কারকে আরো বৃদ্ধি করছে, যাতে সাধারণ মানুষ অন্তত পরিষেবাটা ঠিকঠাক পায়। শুধুমাত্র পকেট থেকে সাধারণ মানুষ খরচাই করে গেল, কোনো পরিষেবা তারা পেল না, এটা তো হলে চলবে না। কারণ এর আগে বিগত কয়েক বছর ধরেই আপনারা দেখে আসছিলেন যে পকেট থেকে বিদ্যুতের বিল যাচ্ছে কিন্তু সেই পরিষেবা একেবারে নেই। এখনো রয়েছে বেশ কিছু জায়গা, এটা অস্বীকার করার কোনো কথাই নেই যে এখনো পর্যন্ত সমস্ত জায়গায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। কিন্তু এটা আপনারা মানবেন যে কয়েক বছর আগের যা চিত্র আর এখনকার চিত্রের মধ্যে আকাশ পাতাল ফারাক। আগে একটু কিছু হলেই বিদ্যুৎ চলে যেত এবং শহর অঞ্চলগুলোর দিকে যদি আপনারা তাকান, অনেকেই জেনারেটর কিংবা ইনভার্টার ব্যবহার করতো ব্যাকআপের জন্য, সেইগুলো তারা বিক্রয় করে দিয়েছে, কেজি দরে বিক্রয় করেছে। খোঁজ নিয়ে দেখুন, আপনাদের আত্মীয় স্বজন কেউ না কেউ থাকবে, অথবা আপনি নিজেও থাকতে পারেন সেখানে, যেগুলির আর কোনো প্রয়োজন পড়ে না। আর এটা সম্ভব হয়েছে কেন্দ্র সরকারের শক্তিশালী বিভিন্ন পদক্ষেপের কারণে। বিদ্যুৎ খাতে দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সহায়তা করে যাচ্ছে, যেটা আগে করতে পারতো না। আগে ভর্তুকি টানতে হতো, এখন আর সেটা হয় না। বিকশিত ভারতের যাত্রায় এটাই কিন্তু মূল ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, যাকে বলা হয় RDSS, কেন্দ্রীয় সরকার এটা একটা অন্যতম স্কিম নিয়েছিল, যা বিদ্যুৎ বন্টন খাতকে ডিজিটাল ও আধুনিক করার জন্যই করা হয়েছিল। এই লক্ষ্যে প্রযুক্তিগত এবং বাণিজ্যগত যে ক্ষতি, সেই ক্ষতিকে কমানোর ব্যবস্থা হয়, স্মার্ট মিটার ব্যবহার করা হয়, তারই সঙ্গে অ্যাডভান্স সেন্সর ব্যবহার করা হচ্ছে, যাতে গ্রাহকদের পরিষেবা উন্নততর করা যায়। এইবারে স্মার্ট মিটার নিয়ে কিন্তু এখনো সমস্যা রয়েছে, বিশেষ করে বাংলাতে স্মার্ট মিটার সংক্রান্ত অনেক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সে কারণে এখনো সব জায়গায় স্মার্ট মিটার বসেনি। এটা নিয়েও সরকারকে চিন্তা ভাবনা করতে হবে, আর সেটা কেন্দ্রের মাথায় রয়েছে যে স্মার্ট মিটার সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে। তারপরে আরেকটা বিষয়, স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম, এটা খুব ভালোভাবে ভারত ব্যবস্থা করতে পেরেছে। মানে রিয়েল টাইম ডেটার সুবিধে, মানে আপনি বুঝতে পারবেন
যে কতটা বিদ্যুৎ আপনার গেল বা কতটা বিদ্যুৎ আপনার খরচ হলো, সবটাই কিন্তু দেখতে পারবেন। এবং এটা হওয়ার ফলে যেটা হলো, মানুষজন নিজের খরচের দিকে তাকাতে পারছে। আগে যেমন দেদার বিদ্যুৎ ওড়ানো যেত, মানুষ হয়তো তাকাতো না, কিন্তু মানুষ এখন সাশ্রয়ের পথে হাঁটছে। তারা বোঝার চেষ্টা করছে, ভাই আমাকে এবারে বেঁচে চলতে হবে, আমার ডেটা ফুরিয়ে আসছে, আমাকে অত্যাধিক বিদ্যুৎ খরচ করলে চলবে না। তারপরে আর একটা বিষয়, সরকারি ও বেসরকারি যে বিনিয়োগ, সেই বিনিয়োগকে বাড়িয়ে তোলা হয়েছে। বিদ্যুৎ যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করা হয়েছে। চুরি সংক্রান্ত একাধিক ক্ষতি হতো, আগে কিছু হতো না হতো একেবারে হুঁক তারেতে, তারপরে দেদার চালানো হতো জিনিসপত্র, সেটা কমেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেটা কমেনি, কমেছে, এখনো আছে, এখনো বেশ কিছু জায়গায় রয়েছে, তবে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। একটা কথা মনে রাখতে হবে, আপনার বাড়ির পাশে কেউ যদি চুরি করে, এটা বুঝতে হবে সে কিন্তু আপনার বিদ্যুৎটাই চুরি করছে, তার শুল্ক আমাদের ওপরেই চাপবে, অর্থাৎ এরও প্রতিবাদ করাটা উচিত। বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে আসার কারণে এই যে চুরি, এটা কমানো হয়েছে। এখন রিয়েল টাইম ডাটার যেহেতু ব্যবস্থা রয়েছে, স্বাভাবিকভাবেই কোনো অংশে যদি চুরি হয়, সঙ্গে সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সেটা ধরা সম্ভব হবে যে এই অংশে এটা চুরি হচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে এটা প্রোটেক্ট করা। নেটওয়ার্কের আধুনিকীকরণ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ওপেন ওয়্যার থাকতো, সেটাকে বন্ধ করা হয়েছে, সেটাকে সম্পূর্ণ কভার দিয়ে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ ক্যাবলিং এর ব্যবস্থা করা হয়েছে, এতে দুর্ঘটনা কমছে। একই সঙ্গে ঝড় জল বৃষ্টি এ সমস্ত কারণে আগে বিঘ্ন ঘটতো, সেটা আর ঘটে না। এবং শহরের যেটা সৌন্দর্য, সেটা অনেকখানি বেড়ে গিয়েছে। বিদ্যুৎ বন্টনের সঙ্গে সৌর বিদ্যুৎ এবং পবন শক্তি মানে হাওয়ার বিদ্যুৎ, সেটাকে খুব ভালোভাবে সংযুক্ত করা হয়েছে এবং এই বিদ্যুৎগুলো নিয়ে তাতে ব্যাটারিতে সঞ্চার করে নেটওয়ার্কের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। এটা একটা বড় বিষয়। তাহলে হচ্ছে এটা কি, উৎপাদন খরচ কমছে। আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে শুরু না হলেও বাইরের দিকে নেট মিটার বহু অংশে দেওয়া হচ্ছে, সেখানে সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আপনি যতটুকু ব্যবহার করতে পারছেন, বাকিটা কিন্তু নিয়ে নিচ্ছে গ্রিড এবং সেখান থেকে একটা লেনদেন আপনাকে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে উৎপাদনের খরচও কমলো এবং তারই সঙ্গে নেটওয়ার্কের ভেতরে ঢুকে গিয়ে অনেকটাই সুবিধে করে দিল এবং গ্রিড হয়ে গিয়েছে একেবারে পরিবেশ বান্ধব। এবং ধীরে ধীরে এই যে কয়লা পোড়ানো, বিভিন্ন রকম দূষণ সামনে আসছে, এটাকেও ভারতবর্ষ চেষ্টা করছে যাতে সেই গ্রিডগুলোকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়, সেদিকে চেষ্টা ভারতের রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনি দেখেন যে ভারতবর্ষ শুধু বাংলাদেশ নয়, একাধিক দেশকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করছে, সেখান থেকে একটা মোটা টাকা আসছে। আমি কিন্তু বিদেশে বিদ্যুৎ দিয়ে এই পরিমাণ ইনকাম, এটার কথা একেবারে বলিনি, এটা শুধুমাত্র ডোমেস্টিকের হিসেবে আপনাকে বললাম যে ডোমেস্টিকে বিদ্যুৎ দেওয়ার ফলে 2701 কোটি টাকা লাভ হয়েছে। বাংলাদেশে যে বিদ্যুৎ যাচ্ছে সেখান থেকেও মুনাফা আসে, বাইরের অন্যান্য দেশে যে বিদ্যুৎ যাচ্ছে সেখান থেকেও কিন্তু মুনাফা আছে। এখন ভারতবর্ষ আর পিছিয়ে পড়া জায়গায় নেই। অথচ আপনি ভেবে দেখুন, এই পাশের ভিকমাঙ্গা দুটো দেশের অবস্থাটা একবার ভেবে দেখুন। বাংলাদেশে বিদ্যুৎ একাধিক অংশে থাকে না, যে বিদ্যুৎটা ভারতবর্ষ দেয় সেই বিদ্যুৎ দিয়ে তারা চালাচ্ছে, অথচ ভারতবর্ষকে সঠিক সময় পয়সা দিতে পারছে না। বহু পরিমাণ ঋণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর পাকিস্তানের কথা যদি আপনি বলেন, পাকিস্তানের 24 ঘন্টার ভেতরে সব মিলিয়ে প্রায় 13 থেকে 18 ঘন্টা কোনো বিদ্যুৎই থাকে না। এই বিদ্যুৎ না থাকার কারণে তাদের অবস্থা যা তা হয়ে গিয়েছে, কারণ বিভিন্ন জায়গায় কয়লা নেই, জীবাশ্ম তারা পোড়াতে পারছে না। তারপরে নদীর জলগুলো কমে গিয়েছে, সেখান থেকে যে জলবিদ্যুৎ উৎপাদন হবে সেটাও তারা হচ্ছে না। বিদ্যুৎ বন্টন ব্যবস্থা ঠিকঠাক নেই, লাইন ঠিক নেই, মানে বিভিন্ন লাইনের যে চেক করতে হয়, লাইনটাকে ঠিক করতে হয়, সেটাও ঠিকঠাক নেই। তো এই রকম একটা পরিস্থিতি এই দুটো দেশে চলছে, অর্থাৎ ভিকমাঙ্গারা আরো ভিকমাঙ্গার জায়গা পৌঁছে যান, কিন্তু ভারত দেখিয়ে দিল তারাও পারে, যেটা বিগত বছরগুলোতে হয়নি সেটা হচ্ছে। এটা বাড়বে এই অর্থে বলছি কারণ এরপরে উন্নতির জয়যাত্রা আর কিন্তু কমার কোনো জায়গা নেই। অর্থাৎ পয়সা দেব, পরিষেবা নেব, ভালো পরিষেবা নেব এবং ভালো যদি ইনকাম সরকারের হয় সেই ক্ষেত্রে সরকার পরিকাঠামোগত দিক থেকে আরো বেশি উন্নততর করবে। কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।